প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে ঠিক এই মুহূর্তে আসলে আমাদের দেশে বেশ কয়েকটি ইস্যুই সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে। প্রথমত রোহিঙ্গা ইস্যুটি নিয়ে প্রতিদিনই আমরা আমাদের ধারাবাহিক আয়োজন সাজিয়েছি। সেই বিষয়টি নিয়েও আমরা আমাদের আজকের এই আয়োজনে আলোচনা করব। তবে এর পাশাপাশিও আপনারা জানেন যে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি 3 দিনের বাংলাদেশ সফরে ঠিক এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন এবং তার এই বাংলাদেশ সফরকে ঘিরে বেশ কিছু আলোচনা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জের বিষয় এসেছে। বিশেষ করে ঠিক এই সময়টাতে তিনি বাংলাদেশ ভারতকে যে রোহিঙ্গা ইস্যুতে চাচ্ছে কতটুকু ভারত সাড়া দেবে, এই বিষয়টি যেমনটা থাকছে তেমনটি আপনারা জানেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের 36,000 কোটি টাকার ঋণ চুক্তি বিভিন্ন হয়েছে এবং সেই ঋণের গুলোরও বেশি চ্যালেঞ্জও রয়েছে, সম্ভাবনার বিষয়টিও রয়েছে। সে বিষয়টিও আমরা আলোচনা করব এবং এছাড়া প্রধান বিচারপতির 1 মাসের ছুটিতে যাওয়া নিয়েও আপনারা জানেন যে বেশ কিছু আলোচনার পাশাপাশি সমালোচনাও কিন্তু হচ্ছে রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে। আমরা সার্বিকভাবে আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম রেখেছি বিতর্ক, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আমাদের আজকের এই নিউজ আওয়ার এক্সট্রায় আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই আমার হাতের ডান দিক থেকে থাকবেন শিক্ষক, সিনিয়র সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী, আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এটিএম নজরুল ইসলাম এবং আমাদের সঙ্গে আরও আছেন দৈনিক লিঙ্ক স্টুডিওতে দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক রিপোর্টার মাইনুল আলম এবং আমাদের সঙ্গে আরও সংযুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী আলামিন আবির। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিউজ আওয়ার এক্সট্রা। আমি প্রথমেই একটু সাবেক সচিব ও রাষ্ট্রদূত এটিএম নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে খুব সম্প্রতি মিয়ানমারের একজন মন্ত্রী তিনি বাংলাদেশ সফরে এসেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছে এবং সেখানে যেটি বলা হচ্ছে যে যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে মিয়ানমার রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত নেয়ার বিষয়ে রাজি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই নিয়েও কিন্তু বেশ কিছু আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আবার অন্যদিকে যে খবরগুলো পত্রপত্রিকায় আসছে যে রাখাইনে সেনা অভিযান ফের জোরদার করা হয়েছে, অবশিষ্ট রোহিঙ্গাদের তাড়ানোই এর পেছনে মূল উদ্দেশ্য যেটি বলা হচ্ছে এবং পত্রপত্রিকা গণমাধ্যমে এএফপি, রয়টার্সের খবরে বলা হচ্ছে যে রাখাইনের বহু গ্রামে একজন মানুষও নেই, প্রতিদিন 4,000 5,000 রোহিঙ্গা বাংলাদেশে আসছেন এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে জাতিসংঘ ধারণা করছে যে বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা 12 লাখে পৌঁছবে। সার্বিকভাবে আপনি কতটুকু আশাবাদী এই রোহিঙ্গা সমস্যার সমাধানের ব্যাপারে, বিশেষ করে মিয়ানমারের মন্ত্রীর বাংলাদেশ সফরের পর? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন নিউজকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শঙ্কার কথাগুলোই আগে বলি। হ্যাঁ, আপনি সত্যি বলেছেন, ওখানে নির্যাতন, নিপীড়ন এবং বিতাড়ন এখনও অব্যাহত আছে। এখনও ওখান থেকে মিয়ানমার থেকে প্রচুর রোহিঙ্গা চলে আসছে প্রতিদিন। আজকের একটা খবরে দেখলাম সেখানে মাইকিং করে বলা হচ্ছে যে তোমরা গ্রাম খালি করে ওপারে চলে যাও, নয়তো হত্যা করা হবে তোমাদেরকে। এইটা এখন সেনাবাহিনী করছে বা বুদ্ধিস্ট উগ্রবাদীরা করছে সেটা আমরা নিশ্চিত নই। তবে এই সমস্যার সাথে যেগুলো যুক্ত হচ্ছে সেগুলো হলো যে গতকালকের আন্তর্জাতিক মাধ্যমে কিন্তু এসেছে যে বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা ইতিমধ্যেই 8 লক্ষ উপরে, 8 লক্ষ অতিক্রম করেছে, 8,90,000। এই সংখ্যা দিন দিন যেভাবে বেড়ে চলেছে তাতে খুব শীঘ্রই 12 লাখ বা তারও অধিক ছাড়িয়ে যাবে। এই চ্যাপ্টারটা আমরা এক সাইডে রেখে যেই আপনি যে আলোচনার প্রসঙ্গটা উঠালেন, হ্যাঁ, এতদিন পরে মিয়ানমারের একজন মন্ত্রী এখানে এসেছেন এবং এটা আলোচনার একটা সূচনা। কিন্তু এই সূচনাটাকে আমরা অবশ্যই স্বাগতম জানাবো এবং আমরা আশা রাখতে চাই যে এই আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে এবং করতে হবে। আপনি যদি বলেন যে করতে হবে বললে আপনি কিভাবে করবেন?
সেটা তো আমাদের দেখতে হবে কূটনীতির মাধ্যমেই। কূটনীতি ছাড়া আপনি যদি বলেন যে আহ, আর কি পথ আছে, আর পথ আছে সংঘর্ষ, যুদ্ধ, রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো, রোহিঙ্গাদের আশা বন্ধ করা, এবং মিয়ানমারের সঙ্গে একটা সাংঘাতিক একটা সাংঘর্ষিক পর্যায়ে যাওয়া। ইতিমধ্যে কেউ কেউ রাজনীতিবিদ অবশ্য আলোচনায় আমি দেখেছি, তারা বলেছেন যে বার্মার হেলিকপ্টার, মিয়ানমারের হেলিকপ্টার আমাদের সীমান্ত যখন অতিক্রম করলো তখনই উচিত ছিল গুলি করে ফেলে দেওয়া। কিন্তু সেটা তো সমাধান দেবে না। সমাধান, আমরা যুদ্ধ, বিগ্রহ, সংঘর্ষ যাই বলি না কেন, তার মাধ্যমে সমস্যার সমাধান হবে না। কেউ যদি আমাকে বলতে পারেন যে হ্যাঁ এই কূটনীতি ছাড়া এই পথে এগুলোর সমস্যার সমাধান হবে, আমি সেটা বিস্তারিত জানতে চাবো। আচ্ছা, কূটনীতি ছাড়া তাহলে আলোচনার আর কোনো আর সমস্যার কোনো পথ খোলা এই নেই বলেই সমস্যার আমি সমাধান নেই। আমি একটু যাব মাইনুল আলম, আপনার কাছে। মাইনুল আলম, এটিএম নজরুল ইসলাম বলছিলেন যে আলোচনার মাধ্যমে আসলে সমস্যার সমাধান করতে হবে এবং কূটনৈতিক পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নাই। আপনি আসলে কিভাবে দেখছেন, বিশেষ করে যেদিন মিয়ানমারের মন্ত্রী থিও টিন্ট সোয়ে ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন আলোচনা করেছেন, তখন আপনিও সেখানে ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, এবং আপনি আসলে কতটুকু আশার আলো দেখতে পাচ্ছেন এই আলোচনার পর? যেদিন এই আলোচনা হয়েছিল সেদিন আমি উপস্থিত ছিলাম এবং এটিএন নিউজ সরাসরি সম্প্রচারে আমার একটা মন্তব্য জানতে চেয়েছিল। আমি খুব পরিস্থিতি দেখে কিংবা নিজের সদিচ্ছা, নিজের ভিতরের তাড়না থেকে আমি আশার কথা বলেছিলাম। কিন্তু এই পর্যায়ে এই 4 দিন পরে আজকে আমি বলবো যে ওই সফর, এ ধরনের আলোচনা বর্তমানে আইওয়াসের পর্যায়ে চলে গেছে। আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না, কারণ একদিন পরেই ওই দিন আমাদের সাংবাদিকদের সামনে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী কিছু কথা বললেন এবং কিছু সিদ্ধান্তের কথা জানালেন, আলোচনার আউটকাম, কিন্তু মিয়ানমারের মন্ত্রী কিছু বললেন না। উনি মিয়ানমারে ফিরে গিয়ে একদিন পর ওয়েবসাইটে যে বিবৃতি এবং সিদ্ধান্তের কথা জানালেন, সেটা আমাদের অবস্থান কিংবা আমাদের আলোচনার খবর, যে তাৎক্ষণিক খবরের সাথে খুব মিল পাওয়া যায়নি। কিছু বেমিল রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে, যার ফলে বোঝা যাচ্ছে যে আলোচনায় হয়তো এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ায় উপনীত হওয়ার মতো পরিস্থিতি হয়, কিন্তু আদতে মিয়ানমারের সাথে আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে সেটা খুবই সন্দেহে অবকাশ থাকেই বই কি। কারণ আমি এই অভিজ্ঞতা আজকে না, আমি 2010, 12, 13, 14 কিংবা এর আগের বছরগুলোতেও যে আলোচনা হয়েছে, কিংবা নির্বাচনের পর অং সান সুচির বিজয়ের পর যে আলোচনাগুলো হয়েছে, তখন যা দেখছি সে একই কার্যকারণ এবং একই পদ্ধতি দেখছি, একই ধারা। কারণ মিয়ানমার বলছে যে রেজিস্ট্রেশন আছে, নাগরিকত্ব প্রমাণ করে ফিরে নেবে রোহিঙ্গাদের। এটা একটি, হ্যাঁ, ফিরে নেবে, কবে নেবে, কি সংখ্যক নেবে, কত সংখ্যক নেবে, ফিরিয়ে নেওয়ার জন্য কি প্রক্রিয়া অবলম্বন করবে, একটি যৌথ ওয়ার্কিং গ্রুপের গঠনের কথা লেখা হয়েছে, বলা হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু সেটার কোনো বাস্তব আমরা এখনো দেখতে পাচ্ছি না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও মিয়ানমার সফর করবেন বলেও সেদিন বলা হয়েছে। হ্যাঁ, সেটা করবেন, নিরাপত্তা ইস্যুতে করবেন, আরও অন্যান্য সীমান্ত কিছু ইস্যু আছে সে বিষয়ে আলোচনার জন্য সফরে যাবেন। কিন্তু এই যে ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, যেটা আমরা আশা করছি পুরো জাতি, বিশ্ববাসীর যে সিদ্ধান্ত, চাপ বলবো, জাতিসংঘ থেকে সবার চাপ যে এদেরকে ফিরিয়ে নিতে হবে। কফি আনান কমিশনের রিপোর্টের মর্ম কথা হচ্ছে এদের ফিরিয়ে নিয়ে মর্যাদা, সে যোগ্যতা, যে অবস্থান নিতে হবে। কিন্তু আপনি জানেন কি, মিয়ানমারের অবস্থান হচ্ছে যারা আমাদের নাগরিক, যাদের হাতে কার্ড আছে, যাদের হাতে নাগরিকত্বের কাগজ আছে, তাদেরকে আমরা নেব। কিন্তু যারা ঘর বাড়ি পুড়ে আগুনের মুখে ফিরে বাংলাদেশে এসে ঢুকেছে প্রাণ নিয়ে, হাতে প্রাণ নিয়ে, প্রাণের ভয়ে এখানে কোনোভাবে এসে আশ্রয় নিচ্ছে, সে কি নাগরিকত্বের কাগজ নিয়ে আসবে? আপনি জানেন 2014 সালের সর্বশেষ যে আদমশুমারি, মিয়ানমারের যে আদমশুমারিতে এদেরকে বাইরে রাখা হয়েছে, ভোটার তালিকায় এদের বাইরে রাখা হয়েছে, এই বিরাট রাখাইন জনগোষ্ঠীকে। এদের নাগরিকত্ব তো নেই, 82 সালের পর থেকে নাগরিকত্ব নেই, এদের সাংবিধানিকভাবে কেটে দেওয়া হয়েছে। এই অবস্থায় এদের হাতে যে কার্ড একটি ছিল, স্থানীয় একটি কার্ড, ওরা ওখানকার অধিবাসী বসবাস করে বলে একটি কার্ড ছিল, কিন্তু সেটা তো কেউ নিয়ে আসেনি। এবং এই সর্বশেষ 5 লক্ষ, আজকে পর্যন্ত 5,36,000, 2016 সালে 87,000 এবং এর আগের 4 লক্ষ, সব মিলিয়ে 10 থেকে 11 লক্ষ যে রোহিঙ্গা জনগোষ্ঠী, আমাদের রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক, আজ থেকে এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে
বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক যারা বাংলাদেশে অবস্থান নিয়েছে, একটি নতুন টার্ম ইউজ করছি আমরা, এদেরকে আমরা এই 10 থেকে 11 লক্ষ যারা আজকে এখন পর্যন্ত, এটা ভবিষ্যতে বাড়বে সন্দেহ নেই, এদেরকে আমরা কিভাবে নাগরিকত্ব যাচাই করব, কিভাবে এদেরকে ফিরিয়ে দিব? সুতরাং এই যে ফিরিয়ে নাও এই যে নিজ দেশে ওরা চলে যাবে, এটা আমি মনে হয় আলোচনার জন্য ভালো একটি বিষয়, কিংবা চাপ দেওয়ার জন্য ভালো। বাস্তবতা খুব কঠিন, বাস্তবতা খুব বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনি শুরুতে বলেছেন যে ওদের সামরিক বাহিনীর শক্তি অভিযানের মাত্রা বাড়িয়েছে, শুধু মাত্রা না, রিডাবল করা হয়েছে, যে রয়টারের ভাষায় বা বিবিসির ভাষায় রিডাবল করা হয়েছে। এবং আজকে আমার সংবাদপত্র, আমি যেখানে কাজ করি, ইত্তেফাকের প্রধান শিরোনাম সহ বেশ কয়েকটি জাতীয় সংবাদপত্রে এসছে যে অগ্নিসংযোগের এখন আগুন দেয়া চলছেই, এমন কথা এসছে। তো মিয়ানমার যদি ফিরিয়ে নেওয়ার জন্য আলোচনা করে, তাহলে কি তার ইনফ্লাক্স বন্ধ হয়েছে? তাদের কি অগ্নিসংযোগ কিংবা ওখানে অত্যাচার, নির্যাতন, নিধনজঙ্গ বন্ধ হয়েছে? এই 2-3টা ইস্যু যদি সমাধান হয়, তাহলে ফিরিয়ে নেওয়ার জন্য আমি আশাবাদী হতে পারি। ফিরিয়ে নেওয়ার ইস্যুতে আমি আবারও আসবো মাইনুল আলম। আমি একটু আফসান চৌধুরী আপনার কাছে আসতে চাই। মাইনুল আলম যেমনটা বলছিলেন যে আসলে যেটি সার্বিকভাবেও আমাদের মনে হওয়াটাই স্বাভাবিক, যে তাহলে কি এই যে মিয়ানমারের মন্ত্রী আসলেন এবং যে যৌথ ওয়ার্কিং গ্রুপ করার যে কথা বলা হলো, মাইনুল আলম বলছিলেন যে এটি একটি আইওয়াশ, এবং এটা তো তাহলে বলা যায় যে আন্তর্জাতিক কৌশলে বা বৈশ্বিক চাপের কোনো কৌশলেরই একটা অবস্থান নিয়েছে মিয়ানমার, বা একটি লেবাস নিয়েছে মিয়ানমার। আপনি কি এভাবেই দেখছেন? ধন্যবাদ। আমি মনে করি মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিয়ানমার সরকার, যা প্রধানত সেনাবাহিনীর অধীনে রয়েছে এখন, তারা আমাদের চেয়ে অনেক দক্ষ। তাদের একটা পরিকল্পনা আছে, যেটা তাদের একদিনের না। আমাদের বিশেষ সরকারি লোকের কথাবার্তা শুনলে মনে হয় যে অগাস্ট মাসে কি করেছে এটাই তাদের সাফল্যের পরিচয়, সেপ্টেম্বর মাসে কি করেছে এটাই তাদের সাফল্যের প্রমাণ। কিন্তু এটা তো 72 সাল থেকেই এটা তাদের চলছে। 1978 সালে, মানে আমি যেহেতু এখন মিয়ানমার পড়াচ্ছি আমার ছাত্রদেরকে, 78 সালের পরে প্রথম যখন এসছে, তখন থেকেই তো আমার মনে হয় প্রথম পরিকল্পনা। 72-73 সালে সেখানকার ইনসার্জেন্সি গ্রুপরা ঢাকাতেও এসেছিল, এটা নিয়ে পত্রিকাতেও খবর হয়েছে। মিয়ানমারের পদ্ধতিটা খুব সোজা, আমরা ওদেরকে বের করে দেবো, এবং এটা মুসলমানের সঙ্গে কোনো সম্পর্ক নয়। আমরা রাখাইনবাসীদেরকে বের করে দেবো, তারা কিছু ফেরত নেব, বের করে দেবো, কিছু ফেরত নেব, আলোচনা চালাবো, এই করব। এইটা কেন বাংলাদেশ সরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পারে না, আমি বুঝতে পারি না। আমার সাধারণ ছাত্ররা, এই আন্ডার গ্র্যাজুয়েট ছাত্ররা, এটা তো পরিষ্কার একটা 30-40 বছরের ইতিহাসের বোঝা আমরা চাপিয়ে আমরা আগামী মাসে সমাধান করতে পারবো। মিয়ানমার সরকারের যতগুলো মন্ত্রণালয় রয়েছে রাখাইন এলাকায় কাজ করার জন্য, প্রত্যেকটা সেনাবাহিনীর হাতে, অত্যন্ত নির্ভরযোগ্যভাবে তারা জানে যে বাংলাদেশ কিছু করতে পারবে না। আমাদের সঙ্গে তো বাংলাদেশের সাথে মিয়ানমারের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, কিন্তু আমাদের তো এটা বোধহয় প্রয়োজন ছিল যে মিয়ানমার সরকারের এটা হচ্ছে একটা নীতি, একটা পলিসি। আমরা কেন এখন কান্নাকাটি করে ফেরত নাও, যৌথ গ্রুপ করো? মিয়ানমার কিছুতেই ফেরত নেবে না। এটা তো মিয়ানমারের একবারে মূল বিষয়। আর আপনারা যদি মিয়ানমারের রাজনীতি দেখেন, অভ্যন্তরীণ রাজনীতি দেখেন, আমি গতকাল একটা লেখা দেখছিলাম সাউথ এশিয়ান মনিটরে, বলছে যে মিয়ানমারের সেনাবাহিনীর মূল বিষয়টা হচ্ছে রাখাইনদেরকে বের করে দেওয়া। আপনি মিয়ানমারের সাধারণ মানুষ, রাখাইন, এই রোহিঙ্গা রাখাইন যাই বলেন, তাদেরকে কতটা ঘৃণা করে কল্পনা করা যায় না। তো মিয়ানমার সরকার তো নিজে টিকে থাকার জন্য, মনে করেন মিয়ানমারের সেনাবাহিনীর সরকার যারা আছে, অং সান সু চির বিরুদ্ধে যদি তারা দাঁড়াতে চায়, তাহলে এইটাই তো হচ্ছে তাদের সবচেয়ে বড় বিষয়, কারণ এই বিষয়টা অনেক বেশি জনপ্রিয় অং সান সু চির গণতন্ত্রের চেয়ে। সেই ক্ষেত্রে আমাদের সরকার এই 45 বছর কি করেছিল, এটা একটু বোধহয় লোককে বলা দরকার। এবং এখনও কি করছে, মিয়ানমার সরকারের মন্ত্রী এসছে, তো কি হয়েছে? আমরা জানতাম না মিয়ানমার সরকারের কি বলবে, এটা তো অবশ্যই এটাই বলবে। তারপরে যেটা মাইনুল আলম বলছিল, ওখানে গিয়ে তারা অন্য কথা বলেছে, আগামীতে যখন আসবে তাদের অন্য কথা বলবে। এবং যেটা দরকার, একটা বোধহয় কূটনৈতিক একটা নীতি গ্রহণ করতে হবে, যে কারা প্রকৃত অবস্থাতে মিয়ানমার সরকারের উপরে চাপ দিতে পারে। আমাদের চাপ দেওয়ার কিছু নাই। আচ্ছা, আফসান চৌধুরী, যেটা বলা হচ্ছে যে চীনই একমাত্র মিয়ানমার সরকারকে চাপ দিতে পারে, এখন বাংলাদেশ কি চীনকে কনভিন্স করতে পারবে, বা চীন কি মিয়ানমারকে চাপ দেবে রাখাইন এই রোহিঙ্গা ইস্যুতে? ধন্যবাদ। চীন অনেক বড় খেলোয়াড়, এবং চীন মায়ানমারে যে খেলাটা খেলেছে, চীন প্রায় সবাইকে বের করে দিয়েছে। আপনি খেয়াল করবেন যে রাশিয়া, যারা এত বিরুদ্ধে আমাদের আরসা নিয়ে এত কথা বলেছে, যে বা আরসারা করেছে ইত্যাদি করেছে, তাদের মূল যেসব যাদের সঙ্গে তারা যুদ্ধ করছিল, কারেন, সাচেন,
শান ইত্যাদি, এদের প্রত্যেকে সমর্থন করছিল চীন। তার মানে চীনের অস্ত্রসহ তারা মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছিল। যখন রাশিয়ার অস্ত্র দিয়ে যুদ্ধ করা শুরু হলো এই সাচেন কারেনদের সঙ্গে, তখন কিন্তু চীন এদের শান্তির ব্যবস্থা করে ফেলেছে। ভারত চেষ্টা করছিল যে আরেকটা ট্রানজিটের জন্য, ভারত একটা বিশাল একটা প্রজেক্টও নিয়েছে, এটা প্রায় শেষের দিকে। ভারতে চেষ্টা করেছিল। আজকে মিয়ানমার থেকে কোনো সুবিধা তারা লাভ করতে পারেনি। বাংলাদেশ সরকার উচিত ছিল বোধহয় অনেক দীর্ঘদিন আগে থেকেই এই চাপের বিষয়টাকে দেখা। এখন মিয়ানমার সরকার তো জানে যে আমাদের কি অপদস্থ অবস্থা। এখন আমরা যদি চাপের কথা তাদেরকে বলি, তারা কতটা শুনবে? তারা তো জানে আমরা খুব বিপদগ্রস্ত। আচ্ছা, আপনার মতে আফসান চৌধুরী, মিয়ানমারকে কে চাপ দিতে পারে, অথবা কিভাবে মিয়ানমারের পক্ষে মিয়ানমারকে চাপ দেওয়া সম্ভব? রাশিয়া তো চাপ দেবে না, রাশিয়া খুব সীমিত। তারা বস্তুতপক্ষে আপনি যদি মিয়ানমারের পত্রিকাগুলো পড়েন, আমি পড়ি, সেখানে তারা খুব খুশি যে রাশিয়া, কারণ তারা বুঝতে পারছে যে চীন এত সবল হয়ে যাচ্ছে মিয়ানমারে যে চীনই নির্ধারণ করে দেবে যে পররাষ্ট্র নীতিটা কী হবে, সেইভাবে না তো তাহলে চীন। কিন্তু আমরা চীনের সঙ্গে কি গিয়ে বলবো? আমরা চীনকে এর বদলে কি দেব? আমরা তো কিছু দেওয়ার নেই। এই সমস্যাটা আমাদের বাস্তব। এটা নিয়ে আমার মনে হয় এখনই আমাদের সমাধানটা হবে না, কিন্তু যদি 5 বছর একটা পরিকল্পনা নেই তাহলে হতে পারে। কি পথে আমাদেরকে এগোতে হবে আফসান চৌধুরী? তাহলে আর কি পথ আপনি চান? মিয়ানমারকে তো বুঝতে, মিয়ানমার আপনি যদি এই 10-12 লাখ রোহিঙ্গা পাঠাবার জন্য আপনি ভারত আর মিয়ানমারের সঙ্গে আপনাকে খেলতে হবে। আমরা কি এই 45 বছরের ইতিহাসে আমাদের যারা এই সব কাজের জন্য জড়িত তারা বলতে পারেন যারা এই দক্ষতাটা তারা প্রমাণ করেছেন? জি, কূটনৈতিক দক্ষতার অভাব আছে। আমি আসবো আবার আপনার কাছে আসলে। এবং এই যে এত যে রোহিঙ্গারা আসছেন এবং চাপ বাড়ছে, এর একটি নেতিবাচক প্রভাব কিন্তু পড়ছে এবং পড়ার সম্ভাবনা খুবই জোরালো হচ্ছে এবং ইতিমধ্যেই পড়া শুরু করেছে। আমরা ঠিক এই মুহূর্তে একটু যেতে চাই একজন তরুণ এবং চিন্তাশীল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আলামিন আবির। আপনার কাছে আলামিন আবির, আপনি আসলে এই সমস্যার সমাধান এখন কিভাবে দেখছেন বা কিভাবে সম্ভব বলে আপনি মনে করছেন? আমি মনে করছি যে প্রচলিতভাবে যে বিষয়টা যেভাবে আমরা দেখছি প্রতিনিয়ত মিডিয়াতে আলোচনায় বা অন্যান্য জায়গায়, বেশিরভাগ জায়গায় আমি দেখছি যে ফ্যাক্ট নিয়ে বেশি আলোচনা হচ্ছে, অর্থাৎ কতজন রোহিঙ্গা বাংলাদেশে আসলেন বা অতীতে কতজন এসেছিলেন, অর্থাৎ বিভিন্ন ফ্যাকচুয়াল আলোচনা হচ্ছে। আসলে এই সব আলোচনায় ন্যারো আলোচনা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার মতে এটা নিয়ে আরও ডিপ এবং ওয়াইডার আলোচনা হওয়া উচিত, অর্থাৎ সমস্যার গভীরে যাওয়া উচিত। প্রথমত হচ্ছে আমরা যে প্রচলিত আলোচনা করি এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে, সেটা হচ্ছে আমরা সবসময় এটা ট্র্যাডিশনাল সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে দেখি যে আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি এটি রোহিঙ্গা ইস্যু একটি হুমকি, আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রতি হুমকি, যেহেতু লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসছে। কিন্তু এটা ট্র্যাডিশনাল সিকিউরিটির থেকেও আমার মনে হয় হিউম্যান সিকিউরিটি একটি বড় কনসার্ন, যেটা আমরা প্রচলিত যে সিকিউরিটির বিষয় সেখানে আমরা স্টেটকে বড় করে দেখি, রাষ্ট্রকে। এখানে আমরা হিউম্যান সিকিউরিটিতে বড় করে দেখা হয় মানুষকে, অর্থাৎ যেসব মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, মানুষ কেন্দ্রিক হচ্ছে হিউম্যান সিকিউরিটি। তো হিউম্যান সিকিউরিটি নিয়ে কেন্দ্রিক চিন্তা করলে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে আরও মানবিকভাবে ব্রডারভাবে দেখতে পারবো। এখন বিষয়টা হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে যে আসা শুরু হয়েছে সেটা কয়েকটা ওয়েভে, আমি বলতে গেলে 78, 1991 থেকে 1992, তারপর 2012, 16-এ কিছু এসেছিল এবং 17-এ রিসেন্টলি ইনফ্লাক্স হলো। এখন বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা আসলে কতটুকু গভীর সেটা নিয়ে আলোচনা করা দরকার। মিয়ানমারে 125টার মতো অফিসিয়ালি রেকগনাইজ এথনিক গ্রুপ আছে, যদিও এটাকে তেমন বড় কোনো ভালো কোনো ক্যাটাগরাইজেশন বলে না মিয়ানমার অফিসিয়াল যারা বা যারা অ্যানালিস্ট, এবং রোহিঙ্গা এর থেকে এক্সক্লুডেড। এবং রিসেন্টলি 2014-এর পর যে মিয়ানমারের এথনিক যে সেন্সাস হবে, মিয়ানমার টাইমসে বলা হয়েছিল, সেখানে রোহিঙ্গা শব্দটি এক্সক্লুড করা হয়েছে। এখন বিষয়টি হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের এক্সক্লুড করার যে প্রসেসটা সেটা 1961 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এটা অর্ধশত বছরের পুরনো, সবসময় এটা ধরে চলে আসছে, এটা নতুন কিছু নয়। কখনো হয়তো ভায়োলেন্স এসকেলেট হয়েছে, কখনো কিছুটা কমেছে, কখনো নেগোসিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে বিষয়টা। এখন বিষয়টি হচ্ছে যে যেহেতু বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল এত প্রেশার, বিভিন্ন অ্যাক্টররা কথা বলছে, ইউএন কথা বলছে, বাংলাদেশ চেষ্টা করছে, অনেকগুলি অ্যাক্টর এই বিষয়টির সাথে ইনভলভ হয়ে একটা কমপ্লেক্স ইস্যুতে রূপ দিয়েছে, যেখানে একটা নেটওয়ার্কের মতো হয়ে গেছে, যেটা একটা নেটওয়ার্কে যেমন বিভিন্ন নোড থাকে, সেখানে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন অ্যাক্টর ইনভলভ হয়ে গেছে। তারপরও কেন এই এথনিক ক্লিনজিং হচ্ছে, মিয়ানমার আলোচনার পরও কেন আরও রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে? প্রথমত হচ্ছে যে রিসেন্ট যে অপারেশনটা তারা চালিয়েছে সেটাকে তারা স্কর্চ আর্থ অপারেশন, অর্থাৎ পোড়া মাটি নিতে বলেছে, অর্থাৎ মাটির সাথে সব মিশিয়ে দিয়ে তারপর নতুনভাবে শুরু করে সেখানে এক্সক্লুসিভ ইকোনমিক জোন করবে, মিনারেল রিসোর্স এক্সট্র্যাক্ট করবে আর অন্যান্য কার্যক্রম চালাবে।
কিন্তু কেন তারা এরকম করছে, এত প্রেশার বা এত কার্যক্রম, এত নিন্দা, আমাদের এত আলোচনা সমালোচনার পরও, সেটা হচ্ছে এটা আসলে ঠিক পলিটিক্যাল বা ইকোনমিক কোনো ইস্যু আর এখন নেই, এটা একটা পলিটিক্যাল ইকোনমির বিষয়ে পরিণত হয়েছে, অর্থাৎ রাজনৈতিক অর্থনীতির বিষয়তে পরিণত হয়েছে। কিভাবে? সেটি হচ্ছে যে বুদ্ধিস্টদের সাথে মিয়ানমারের যে আর্মির সম্পর্ক সবসময় খারাপ সম্পর্ক ছিল, বৈরী সম্পর্ক ছিল। তো মুসলিমদের বিরুদ্ধে একটা বৈরী মনোভাব, মুসলিমদের বিরুদ্ধে একটা বৈরী মনোভাব তৈরি করে আর্মি বৌদ্ধদের মধ্যে একটা জনপ্রিয় হতে চেয়েছিল। এবং এছাড়া আরেকটা প্রচেষ্টা চলছে যে মিয়ানমারের মানুষ কেন রোহিঙ্গাদের অপছন্দ করে, সেটা হচ্ছে একটা প্রপাগান্ডা চালানো, যেটা আর্মি চালিয়েছে আর অন্যান্য মিয়ানমারের মানুষ, কিছু সংখ্যক মানুষ চালিয়েছে, যাতে রোহিঙ্গারা খুবই অজনপ্রিয় এবং নিন্দিত মানুষের মিয়ানমারে পরিচিত হয়। এটা হচ্ছে প্রপাগান্ডার একটা ফসল, এটা টার্গেটেড এবং এটা পরিকল্পিতভাবে। আচ্ছা, এখন আলামিন আবির, আমাদের আসলে কি পদ্ধতিতে এগোনো উচিত, আমাদের কি করা উচিত? আমাদের যেটা করা উচিত সেটা আমি বলবো যে আমাদের অলরেডি দেরি হয়ে গিয়েছে। এখানে আমাদের শুধু একদিক দিয়ে প্রচেষ্টা চালালে হবে না, আমরা যেটা করছি সেটা অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। আমাদের মাল্টি লেয়ার্স অফ পলিসি নেওয়া উচিত, একই সাথে অনেক কার্যক্রম বজায় রাখা উচিত। মিয়ানমারের সাথে আলোচনা, সেটা ফলপ্রসূ হোক বা না হোক, সেটা চালিয়ে যাওয়া উচিত। এবং ইউএন সিকিউরিটি কাউন্সিল যেটা আলোচনা আমরা করার চেষ্টা করছি অন্য একটরের সাথে, সেটাও চালিয়ে যাওয়া উচিত। কিন্তু আমার মতে এটার এই সমস্যার সবচেয়ে বড় সমাধান ছিল ইউএন সিকিউরিটি কাউন্সিলের ইন্টারভেনশন, যেটাকে তাদের একটা প্রিন্সিপাল আছে, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট R2P বলে। অর্থাৎ যখন একটা স্টেট তার নাগরিকদের প্রোটেক্ট করতে পারছে না, সেখানে জেনোসাইড হচ্ছে, ওয়ার ক্রাইম হচ্ছে, 4টা ধরনের মেজর ক্রাইম হলে সেখানে লাস্ট রেজর্ট হিসেবে মিলিটারি ইন্টারভেনশন করতে পারে ইউএন সিকিউরিটি কাউন্সিল। কিন্তু সেটা তো হয়নি। সেটাকে আসলে লাস্ট রেজর্ট অর্থাৎ শেষ উপায় হিসেবে দেখা হয়, সেজন্য এখনো হয়নি। এর আগে মেডিয়েশনের চেষ্টা করা হয়, ইকোনমিক স্যাংশনের বিষয় আছে, আরও অন্যান্য উপায় আছে, সেভাবে সেই চ্যানেলে চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা আমি বলবো, যেমন সিরিয়া লিবিয়াতে ইউএন সিকিউরিটি কাউন্সিল যে R2Pর কথা বলেছে যে রাষ্ট্র ব্যর্থ, তাহলে ইউএন সিকিউরিটি কাউন্সিলের ইন্টারভেনশনের সময় আসলে কিন্তু সেটা উপযুক্ত পরিস্থিতি ছিল না। কিন্তু এখন হচ্ছে উপযুক্ত কেস ইন পয়েন্ট, যেখানে ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিলিটারিলি ইন্টারভিন করা দরকার। কারণ 1948-এর জেনোসাইড কনভেনশন যেসব বিষয়ের কথা বলা হয়েছে, সেগুলি ক্রাইটেরিয়া। আচ্ছা, তাহলে আপনার মতে এখন ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিলিটারি ইন্টারভিন করার দরকার এখন। আচ্ছা, আমি আবারও আসবো আলামিন আবির আপনার কাছে। আমি একটু এটিএম নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আমাদের অন্যান্য বক্তাদের আলোচনা বা মতামত শুনছিলেন, এখন আসলে আপনার কি মত? এবং আলামিন আবির বলছিলেন যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিলিটারি ইন্টারভিন করার দরকার, এবং এই সমস্যাটা কিন্তু আসলে নতুন না, অনেক দিন ধরে, এবং অনেকেই বলছেন যে মিয়ানমার পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটাচ্ছে এবং ঘটিয়েছে। এখন আপনার কি মত? ধন্যবাদ। যারা আমার আগে এবং পরে বক্তব্য রাখলেন, তাদের সাথে দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। তারা আলোকপাত করেছেন রোহিঙ্গাদের উপর অত্যাচার, নিপীড়ন, কিভাবে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, কবে থেকে শুরু হলো এই নির্যাতন এবং কতবার রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়েছে। আমি তাদের সাথে দ্বিমত তো পোষণ করবই না, আরও জোরালোভাবে বলবো যে বর্তমান বিশ্বে যত দেশে যত জায়গায় নির্যাতন হয়েছে, তার মধ্যে সম্ভবত এই রোহিঙ্গা নির্যাতন সর্বনিকৃষ্ট পর্যায়ে পড়ে। এটা একমাত্র 71 সালে আমাদের উপরে পাক বাহিনীর অত্যাচারের সাথে তুলনা করা চলে, আর দুনিয়ার কোনো অত্যাচারের সাথে সমসাময়িক বিশ্বে তুলনা করা চলে না। আমি এই যে চ্যাপ্টারটা রোহিঙ্গাদের উপর অত্যাচার, এটা আপনি যদি আমাকে সময় দেন আমি সারা রাত বলে যেতে পারবো, কিন্তু তাতে তো আমাদের লাভ হবে না। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে সমাধান কোথায়। আমি আবার সেই কথায় চলে আসব যে সমাধান তো রাইফেলের বাটে নেই, সমাধান ওই বোম ফেলার উপরে নেই, সমাধান বর্ডার ক্রস করার মধ্যে নাই, সমাধান তাদের সাথে সাংঘর্ষিক পর্যায়ে যাওয়ার মধ্যে নাই। তাহলে সমাধান কোথায়? সমাধান হলো ডিপ্লোমেসি। সে একই জায়গায় ফিরে আসতে হবে। আমরা তো অন্য কোনো পথ যদি খোলা থাকতো, আমি বলতাম যে আমরা ওই পথে যাব। ডিপ্লোমেসিটা এখন যেভাবে চলছে, যদি কেউ বলেন যে এটা আরও শক্তভাবে চলতে হবে, ঠিক আছে বলতে পারেন, কিন্তু
there is no other alternative way but the diplomacy. Diplomacy We ছাড়া আর have to কোনো- go ahead at any cost, হ্যাঁ this way or that way. এই কূটনৈতিক পদ্ধতিতেই আসলে সমাধান করতে হবে, যেটা আরো অন্যান্য বেশ কিছু সমস্যা রয়েছে, যে আসলে একদিকে এই রোহিঙ্গাদেরকে কিভাবে ফেরত পাঠানো যায় সে বিষয়টা রয়েছে, আবার এমনিতে আবার অন্যদিকে এত রোহিঙ্গার যে চাপ সামলানো এবং তাদেরকে খাওয়া, তাদের থাকা খাওয়া বা স্যানিটেশন, নিরাপত্তা, স্বাস্থ্যর যে বিষয়গুলো, এবং কতদিন এই ত্রাণ সহযোগিতা চলবে, যখন ত্রাণ থাকবে না তখন কি হবে, সেই বিষয়গুলো রয়েছে। এবং বায়োমেট্রিক নিবন্ধনেও আসলে বেশ কিছু কথা উঠে এসেছে। আমরা এই বিষয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকে নিউজ আওয়ার এক্সট্রায়। আজকের আমাদের বিষয় হচ্ছে বিতর্ক, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করছিলাম এবং এর সঙ্গে একটু ভারতের অর্থমন্ত্রীর বাংলাদেশ সফরকে নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি একটু যেতে চাই এবার মাইনুর আলম আপনার কাছে। আসলে যেটা বলা হচ্ছিল যে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে যে বাংলাদেশ আশা করেছিল যে সমস্যার সমাধানের জন্য ভারত বাংলাদেশকে পাশে পাবে, এবং এই যে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বাংলাদেশ সফরে এসেছেন এবং আপনি জানেন যে 34,000 কোটি টাকার 17টি ঋণ চুক্তিও হয়েছে, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আসলে কতটুকু আলোচনা হয়েছে বা আলোচনার অবকাশ ছিল, বা ভারত আসলে অনেক কিছুরই তো করা ছিল বা আছে বলেও মনে করা হচ্ছে, কিন্তু কেন ভারতকে আমরা পাশে পাচ্ছি না? ভারতকে আমরা পাশে পাচ্ছি, আমরা পাশে পাচ্ছি না। ভারত আমাদের পাশে আছে, ভারত আমাদের পাশে নাই, এই দোলাচলেই আমরা আছি ভারতের সাথে সম্পর্ক রোহিঙ্গা ইস্যুতে, এই সংকটের সময়ে। আমি একটু সর্বশেষ যে মিস্টার পিনাকরঞ্জন চক্রবর্তী বাংলাদেশে একসময় প্রায় 2006 থেকে 10 পর্যন্ত বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব পদেও উনি দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি অবসর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালনায় কিংবা নিয়ন্ত্রণাধীন একটা থিঙ্ক ট্যাঙ্কে উনি কাজ করছেন। পাবলিক ডিপ্লোমেসিতে উনি এখন সম্পৃক্ত আছেন। তার একটি ইন্টারভিউ আজকে বিবিসিতে এসছে, আমি এটা একটু অবহিত করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন, বিবিসির সাংবাদিক তাকে একই প্রশ্ন করেছিল, বাংলাদেশ ভারতের কাছ থেকে কী প্রত্যাশা করে কিংবা পাশে আছে। উনি বলে যে কি পেতে পারে, জবাবে উনি বলেছেন বাংলাদেশ মনে করে ভারত সব কিছু করে দেবে, কিন্তু ভারত কেন করবে, কিভাবে করবে, এটা হচ্ছে ওনার জবাব। উনি আবারও বলেছেন যে রোহিঙ্গা ইস্যুতে ভারতের কাছে খুব বেশি প্রত্যাশা করার নেই, ভারতের কিছু করণীয় নেই। কারণ ভারত মিয়ানমার ভারতের আমি এটাই বলছি, মিয়ানমার ভারতের বন্ধু, বাংলাদেশ ভারতের বন্ধু। একজন বন্ধুর জন্য আরেকজন বন্ধুর কাছ থেকে ভারত কতটুকু আদায় করে দিতে পারবে, এটা বাংলাদেশের উচিত মিয়ানমারের সাথে আলোচনা করে সমাধান করা কিংবা সে পথে অগ্রসর হওয়া। আরেকটি প্রণিধানযোগ্য কথা বলেছে, বাংলাদেশ তো এখন চীনের খুব ঘনিষ্ঠ বন্ধু, মিয়ানমার চীন দ্বারা প্রভাবিত। আমি মূল এসেন্সটা, সামারিটা বলছি, বাংলাদেশ চীন দ্বারা, মিয়ানমার এখন চীন দ্বারা খুব বেশি প্রভাবিত, মিয়ানমারের উপর চীনের প্রভাব নিয়ন্ত্রণ রয়েছে, বাংলাদেশ বরং চীনের কাছে চাইতে পারে, এমন একটি কথা। আমি ধারণা করছি যে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই অবস্থাটা। তারপরেও কথা থাকে, রাষ্ট্রনীতি, কূটনীতি, রাজনীতি আর প্রতিবেশীদের নিয়ে রাজনীতি তো একটি ব্যাপার, কূটনীতি তো আছেই। ভারত বাংলাদেশের পাশে আছে এ বিশ্বাস করি, হয়তো থাকবে, যতটুকু সম্ভব থাকবে, যতটুকু প্রয়োজন এই সংকটে আসবে। এই মুহূর্তে নয়াদিল্লিতে একটি বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এটার ফলাফল একটু পরে জানা যাবে। আমরা যতটুকু জানি বাংলাদেশের পররাষ্ট্র সচিব, আমি বলছি, আমি নয়াদিল্লিতে আছে, এই কিছুক্ষণ আগে উনি ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন। জাস্ট আমি এই স্টুডিওতে ঢোকার আগে আমি যেহেতু জানতে পেরেছি নয়াদিল্লিতে যোগাযোগ করে, একই কথা, ভারত তার যেই পূর্বতন অবস্থান বাংলাদেশের এই সংকটে বাংলাদেশের পাশে, এই রোহিঙ্গা ক্রাইসিসে বাংলাদেশের পাশে থাকবে, যতটুকু করণীয় করবে, বাংলাদেশ যতটুকু প্রত্যাশা করছে সেটা থাকবে। এটা একটু কেমন বিষয়টা হলো না? একদিকে যেটি বলা হচ্ছে যে ভারতের অর্থমন্ত্রী গতকাল বলেছেন যে এই যে 34,000 কোটি টাকার ঋণ, এটাই ভারতের প্রথম দেশের বাইরে
এত বড় ঋণ দিয়ে দেয়া হচ্ছে কোনো দেশকে, আবার অন্যদিকে মিয়ানমার ইস্যুতে বা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ভারতকে পাশে পাচ্ছে না, কেমন একটা বিষয় হলো না? দেখুন, ভূ রাজনৈতিক যে ইস্যুগুলো কাজ করে কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে ইস্যুগুলো কাজ করে, যদি আপনি আর আমি যদি বন্ধু হই, আপনার কতটুকু বিপদে আমি থাকবো, আপনার 10টা এজেন্ডায় আমি থাকবো কিনা, কিংবা আপনার 2-1টা জরুরি এজেন্ডায় আমি থাকবো। আপনি এখন উন্নয়নের নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছেন, আমি কিছুটা আপনাকে আর্থিক সাহায্য দিলাম। আপনি একটু ঘর করতে চাচ্ছেন, আপনি দৈব দুর্বিপাকে পড়েছেন, আমি আপনাকে কিছুটা সাহায্য দিলাম। তো আপনি পুরো আপনার দায়িত্ব কি আমি নিতে পারবো? ব্যাপারটা এমনই দাঁড়িয়েছে। যদিও মানুষ আলম, ভারত ত্রাণ পাঠিয়েছে আমরা জানি, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের এখন ত্রাণের চেয়ে কূটনৈতিক সহযোগিতাই ভারতের বেশি রাজনৈতিক দরকার। সমর্থন, কূটনৈতিক সমর্থনটা খুব প্রয়োজন বাংলাদেশ ভারতের কাছ থেকে, বিশেষ করে ভারত, চীন, রাশিয়ার কাছ থেকে। ভারত কি বাংলাদেশের পাশে পুরো উজাড় করে দাঁড়িয়ে মিয়ানমারের সাথে যে অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগের সম্ভাবনা, সেটা কি রুদ্ধ করে দেবে? আপনি কি এটা মনে করেন? এটা ভারত করবে না। ভারতের সেই নীতি নেই, ভারত সেই অবস্থানে নেই, কারণ ভারত ওখানে একটি অর্থনৈতিক বিনিয়োগ কাঠামো তৈরি করেছে, করার প্রক্রিয়া রয়েছে। মিয়ানমার যতটুকু প্রভাব বিস্তার করছে, মিয়ানমারের উপর চীন যতটুকু প্রভাব বিস্তার করছে, মিয়ানমারের অর্থনীতি চীনের যে অবস্থান, অংশীদারিত্ব দাঁড়িয়েছে, ভারত সেখানে কিছুটা অংশীদার হতে চাইছে। এবং নরেন্দ্র মোদীর গত 7ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বরের সফরের মধ্যে দিয়ে কিছুটা অর্জন কিংবা বোঝাপড়া হয়েছে। তো এখন ভারত এক ধরনের প্রতিযোগিতায় নেমেছে মিয়ানমারের প্রভাব সৃষ্টির ক্ষেত্রে। আপনি জানেন, ব্লু ইকোনমিক জোন যেটা করার কথা আমরা বলছি, শুনছি, জানছি, রাখাইন প্রদেশে, সেখানে ভারতের অংশগ্রহণ কিছুটা থাকবে বলে যেটা বলা হচ্ছে। বিনিয়োগ একজন দর্শক আছেন ফোনে, মাইনুল আলম, আমরা একটু আমাদের দর্শকের টেলিফোনটি একটু নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। আমার নাম কাজী আশরাফুল হক, আমি মিরপুর থেকে বলতেছি। জি, আমার প্রশ্নটা হলো যে ভারত, চীন এবং রাশিয়া বলতেছে যে আমরা সন্ত্রাসী ওখান থেকে বিতাড়িত করছে বলে একটা সমর্থন করতেছি, কিন্তু মিয়ানমারের যারা আসছে তারা তো নিরীহ মুসলিম, এবং তারা এখানে আসা মানে মিয়ানমার যারা বলতেছে ওই যে ইন্ডিয়া এবং রাশিয়া এবং চীন, ওনারা যে বলতেছেন যে সন্ত্রাসী করে, আবার সন্ত্রাসী হিসাবে ট্রিটমেন্ট করে বাংলাদেশের উপর আবার জনমত সৃষ্টি করবে কিনা, এটা আমার প্রশ্ন আর কি। আচ্ছা, আমরা একটু আফসান চৌধুরীর কাছে যেতে চাই। আফসান চৌধুরী, আমাদের দর্শক যেই টেলিফোনটি রেখেছে, যেই প্রশ্নটি রেখেছেন, সেই বিষয়ে আপনার কি মতামত? আমার মতামত হচ্ছে, দর্শক যে কথা বলেছেন সেটা সাধারণ মানুষের ভাবনা। আমি মনে করি সাধারণ মানুষের ভাবনা আমাদের রাজনীতিতে বা আমাদের নীতি প্রণয়নে পড়ে না। তো পূর্বে আপনারা যারা অর্থনীতি, ভারতের অর্থনীতি নিয়ে কথা বলছিলেন, ভারত ট্রানজিট হচ্ছে ভারতের জন্য সবচেয়ে বড় বিষয়। এবং আপনি যদি 4.5 বিলিয়নের হিসেবটা দেখেন, তাহলে প্রায় সবই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের। তার মানে তারা চায় যে এই ট্রানজিট যেটা ভারতের রয়েছে নর্থ ইস্টে যাওয়ার জন্য, এই ক্ষেত্রে তারা খরচটা করতে চায়, এবং অবকাঠামো খাতেই এই ঋণ অর্থ খরচ হবে। চীনও তাই করছে। কিন্তু ভারতের জন্য বাড়তি হলো যে ভারতের এই নর্থ ইস্টের ট্রানজিটটা একটু বিপদগ্রস্ত। ভারত মায়ানমারের কাছে নর্থ ইস্টের একটা ট্রানজিট চাইছে, এটা পাচ্ছে না, কারণ চীন তাকে করতে দেবে না। কারণ যতদিন পাবে না, ভারত দুর্বল থাকবে। ভারতের সঙ্গে সরাসরি ট্রানজিট যেটা, সেটা হচ্ছে ভুটানের পাশ দিয়ে ডোকলামে, সেখানে চীন একেবারে পাশে বসে আছে বিশাল। অর্থাৎ ভারতের অবস্থাটা একটু আমাদের স্মরণ রাখতে হবে। আর আমি বুঝি না মানুষ কেন বলে যে ভারত আমাদের কিছু করলো না। ভারতের কি টাকা পড়েছে আমাদেরকে করার জন্য? আমরা নিজেরাই তো কিছু নিজেদের জন্য করছি না। তাহলে ভারতের কাছ থেকে আমাদের আসলে আশা করাটাও সমীচীন হবে না। আশা করাটা না, বাস্তবভাবে আমাদের দেখা দরকার যে কে কি কার জন্য করতে পারবে। আরেকটা বিষয় একটু আফসান চৌধুরী, আপনার কাছে একটু আমি আসতে চাই যে আপনি জানেন যে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন করা হচ্ছে। 2-1টি পত্রপত্রিকায় বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে আসলে এই বায়োমেট্রিক নিবন্ধনে, আমরা যতটুকু জানি যে পাসপোর্ট অধিদপ্তর এই বায়োমেট্রিক নিবন্ধন করছে, যেটি বলা হচ্ছে যে এই নিবন্ধনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তারা অনানুষ্ঠানিকভাবে আসলে তারা অংশগ্রহণ করছেন বা লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন। কিন্তু যেটা বলা হচ্ছে যে তারা যাতে আনুষ্ঠানিকভাবে এই সাপোর্টটা দেন, কারণ যে এই রোহিঙ্গারা যাদের বায়োমেট্রিক নিবন্ধন করা হচ্ছে, তাদের আশঙ্কা হচ্ছে মিয়ানমার কি মেনে নেবে যে এই যে যাদের বায়োমেট্রিক নিবন্ধন করা হচ্ছে তারাই আসলে রোহিঙ্গা? না, মেনে নেবে না। তো এটা তো কেন বাংলাদেশ সরকার ভাবছে যে তাদের মেনে দেবে?
আমার কাছে মনে হয় যে সাধারণত কথাবার্তা যেটা হয়ে থাকে, এরা মিয়ানমারের লোক, এদের ফেরত নাও ইত্যাদি। মিয়ানমারেরও বা কি টাকা পড়েছে তাদের ফেরত নেওয়ার? আর যদি মিয়ানমার না নেয় আমরা কি করতে পারবো? এটা অদ্ভুত। কিছু কিছু মানুষ বলেছে যে আমাদের যুদ্ধবুদ্ধ করতে হবে, আমাদের সৈন্যবাহিনী। এর চেয়ে অবাস্তব, কারণ মিয়ানমার আক্রমণ করা মানে তো চীনকে আক্রমণ করা। চিন্তা করে দেখেন কী অবস্থা হবে। আমার মনে হয় এই অবাস্তব কথাবার্তা বলে আমাদের যেটা করা দরকার, আমি জানি না এটা হবে না বোধহয়, সেটা হচ্ছে যে এরা সবাই আমাদের দেশে থাকবে, এই হতে হওয়া উচিত প্রথম একটা পরিকল্পনা। সেই জন্যে আমাদের কূটনীতি করা দরকার। এদের অর্ধেক চলে যাবে, সেটাই কূটনীতি করা দরকার। চীন আমাদের পুরোপুরি বন্ধু হয়ে সহায়তা দেবে, সেটার একটা কূটনীতি করা দরকার। অর্ধেক হয়ে বন্ধু দেবে, সেটা করা দরকার। ভারত আমাদেরকে একটু সহায়তা দেবে, সেটা করা দরকার। এটা না করে এই চারিদিকে আমরা বলছি কত নির্যাতিত হচ্ছে, তো নির্যাতন যারা করছে তারা জানে না কত নির্যাতন তারা করছে? আমরা কেন বারবার নির্যাতনের কথাগুলো বলি? কারণ এটা তো কোনো লাভ হচ্ছে না। আমরা সমস্যার সমাধানের কথা বলছেন, আমরা বলি যে আমাদের কূটনীতির সমাধান। তো অবশ্যই, আর তো কোনো সমাধান নাই পৃথিবীতে, কিন্তু ওটাও তো করতে পারছে। একজনের ধারণা হচ্ছে যে জাতিসংঘ, এখানে আমি বেশ কিছু কূটনীতিবিদ, সিনিয়র কূটনীতিবিদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেন যে হ্যাঁ জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল তাদেরকে সৈন্য পাঠিয়ে দেবে, হিউম্যান রাইটস। কিন্তু কথা হলো যে আপনার চীন এবং রাশিয়া রয়েছে যারা বলবে যে ভিটো দেবে। আপনি কি মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ পড়ে না যে ভিটো জিনিসটা কী জিনিস? বাংলাদেশ স্বাধীন হয়েছে ভিটোর জন্য। আর চীন আর রাশিয়া বসে বসে আমাদেরকে বলবে যে হ্যাঁ আমি বললাম যে জাতিসংঘের সৈন্যবাহিনী গিয়ে এই এলাকা মুক্ত করুক। এই ধরনের না করে একটু যদি বাস্তববাদী চিন্তা করা হয় তাহলে আমাদের সবার লাভ হয়। রোহিঙ্গাদের ব্যাপারে কিন্তু এই সেনাবাহিনী একটি বিরূপ মনোভাব ইতিমধ্যে প্রোপাগান্ডা যেটি মিয়ানমারের নাগরিকদের মধ্যে মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেটা আছে, সেটাই তো জাতিগত নিধনের কথা আমরা বলে আসছি। আর নিরাপত্তা পরিষদের এই মাসে একটি বৈঠক হবে, সেটা এ পর্যন্ত যে একটি আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমরা দেখেছি যে কোন দেশের কি অবস্থান, আমাদের পক্ষে কে আছে, রোহিঙ্গাদের এই মানবিক বিপর্যয়ের পাশে কে আছে, জাতিসংঘ মহাসচিব সহ কারা কারা আছে, কারা কারা মধ্যবর্তী অবস্থানে, কারা কারা বিপরীতমুখী অবস্থানে, এটা আমরা দেখেছি। এটা আমরা এই কূটনৈতিক পারসুয়েশনগুলো করা দরকার বৈশ্বিক পরিমণ্ডলে বহুপাক্ষিক উপায়ে, সেটা আমরা বোধহয় করা দরকার এবং সেটা অগ্রসর হচ্ছে। আর আন্তর্জাতিক চাপের কথা বলছি, চাপের ফলে সূচি তার মন্ত্রীকে পাঠিয়েছেন, চাপের ফলে সূচির একের পর এক পদক, যে গৌরবজনক পদকগুলো খসে পড়ছে, সেটা আছে বোধহয়। এখন আন্তর্জাতিক অ্যাকশানের দিকে আমাদের যাওয়া দরকার। ইন্টারন্যাশনাল অ্যাকশান অ্যান্ড ডিসিশনগুলো যদি আমরা ওইভাবে ধারাবাহিকভাবে নিতে পারি, আমাদের ক্রমাগত পারসুয়েশন করা দরকার। আমরা বেইজিংয়ে চীনের অবস্থান কিছুটা নমনীয় করা দরকার, নিউট্রালাইজ করা দরকার, রাশিয়ার অবস্থানও নিউট্রালাইজ করা দরকার। যেমন আজকে সৌদি বাদশাহ মস্কো সফর করছেন, ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠক হয়েছে। এখানে অন্যতম এজেন্ডা কিংবা আলোচ্যসূচি ছিল এই রোহিঙ্গা সংকট, এবং রোহিঙ্গা সংকটে সৌদি বাদশাহ অনুরোধ করেছেন পুতিনকে যে একটি সমন্বিত অবস্থান নেওয়া এবং এই আন্তর্জাতিক কমিউনিটিকে এই মুসলমানদের উপর যে সংকট সৃষ্টি হয়েছে রোহিঙ্গা মুসলিমদের উপর, সেটা ব্যবস্থা নিতে বলছে, পদক্ষেপ নিতে বলছে। তো এখন বহুপাক্ষিক এই কাজগুলো হচ্ছে, এটা সময় সাপেক্ষ, তাৎক্ষণিক আমরা ফল লাভ করতে পারবো না, কিন্তু এই ফল না পাওয়া পর্যন্ত, রিপাট্রিয়েশন প্রক্রিয়াটা পুরোদমে শেষ না হওয়া পর্যন্ত, শুরু হয়ে শেষ না হওয়া পর্যন্ত, 1992 সালে 2,36,000 গেছে, ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ওই মিয়ানমার বলছে 92 সালের নীতিটা অবলম্বন করতে, সেই নীতিটা 2017 সালে কার্যকর হতে পারে না। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই অবস্থায় আমরা আমাদের যে আর্থসামাজিক যে ক্ষয়ক্ষতি, এটা মেনে নিয়ে আমরা ওদেরকে লালন পালন ভরণ পোষণ দিয়ে যাচ্ছি, বোঝা হিসাবে টেনে নিয়েছি, আমরা এই ব্যবস্থাগুলো করব। আরেকটা বিষয় বলছিলেন অনেকে যে আসলে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যখন দ্বিপাক্ষিক আলোচনা করবে তখন জাতিসংঘের তত্ত্বাবধানে থেকে আলোচনা করলে কি আর একটু ফলপ্রসূ হয় না? না না, আলোচনা কখনো দ্বিপাক্ষিক আলোচনায় তৃতীয় পক্ষ আসে না। দুটি দেশ, দুটি সার্বভৌম রাষ্ট্র সরাসরি নিজেদের মধ্যে আলোচনা করে, এটাই নিয়ম। কিন্তু জাতিসংঘকে যদি আমরা ইনভলভ করি, এবং তাহলে হয়তো জাতিসংঘকে আমরা বহুজাতিক কিংবা বহুপাক্ষিক রূপ দিতে গেলে সেটা আমরা কার্যকর করার ক্ষেত্রে পেতে পারি। যেমন আমি যদি এই রিপাট্রিয়েশন প্রক্রিয়া যদি ইউএনএইচসিআর, জাতিসংঘের এই সংস্থাগুলো যদি থাকে, সম্পৃক্ত থাকে, যেটা ছিল জাতিসংঘের তত্ত্বাবধানে 92 সালে ফেরত পাঠানো হয়েছিল বিভিন্ন সময়, যেটা যাচ্ছিল, সেক্ষেত্রে হবে। কিন্তু এই দ্বিপাক্ষিক আলোচনা দুটো দেশ মিলে হবে। এখন দ্বিপাক্ষিক আলোচনাটা কেমন হবে? বাংলাদেশ যে প্রস্তাবগুলো দিয়েছে, যেটা কার্যকর এবং সম্মত প্রস্তাব, যেটা মিয়ানমার সম্মতি হয়েছে কিংবা হয় নাই, এই প্রক্রিয়া যখন আছে, তখন মিয়ানমারের উপর চাপগুলো যখন থাকবে, মিয়ানমারের উপর পর্যায়ক্রমে আমরা স্যাংশনের দিকে নিয়ে যেতে পারবো, আন্তর্জাতিক বিশ্বকে, বৈশ্বিক যে অবস্থা অ্যাকশানগুলো আমরা নিতে পারবো, তখন সেটা সুযোগ হবে আর কি। তো এখন এটা এভাবেই চলবে
এটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি আগামী 5 বছরের জন্য একটি বন্দোবস্ত করতে হবে, সেটা ভেবে ধরে রাখেন। কিংবা আমি এটা বেশি বললাম, হয়তো আরও কয়েক মাস কয়েক বছরের প্রক্রিয়ার মধ্যে আমরা পড়ে গেলাম, কারণ 40 বছর ধরে আমরা এটা বহন করছি এবং কোনো সুষ্ঠু সমাধানে পৌঁছতে পারেনি। সেটা আমাদের দায়িত্ব না, আমাদের ব্যর্থতা না, এটা আমাদের সদিচ্ছা সত্ত্বেও আমরা অনুরূপ সারা অপর পক্ষ থেকে পাইনি, মিয়ানমারের পক্ষ থেকে পাইনি। তাছাড়া মিয়ানমারের যে জান্তার শাসনকাল চলছে, কিংবা কথিত একটি নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনের পরে যে পরিস্থিতি পরিবর্তন হবে বলে ধারণা করা হয়েছিল, সেটিও তার আসলে কোনো পরিবর্তন হয়নি। এখনো ওখানে সুগার কোটেড গণতন্ত্র চলছে বলা যায়। জি, মাইনুল আলম, আলামিন আবির এবং এটিএম নজরুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে থাকছেন আফসান চৌধুরী আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাসে, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন উন্নয়ন ও মানবাধিকার কর্মী আসিফ মুনির। আমরা আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাসে আসলে এই বিষয়টি ছাড়াও আমরা ভারতের অর্থমন্ত্রীর বাংলাদেশ সফর এবং বিশেষ করে প্রধান বিচারপতির 1 মাসের ছুটিতে যাওয়াকে ঘিরে যে আলোচনা এবং সমালোচনা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে একটা বিষয় যে আসলে যেটি বলতে হয়, যে আমরা যেটি বলা হচ্ছিল আমাদের আজকের বক্তাদের বক্তৃতায় যে এবং আলোচনায়, যে একটু কয়েক বছরের হয়তো সময় লাগবে, তবে আমরা সবাই চাই একটি স্থায়ী সমাধানে। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি পলিটিক্স প্লাস নিয়ে, সঙ্গে থাকুন।